ওয়াশিংটনের ক্ষমতার অলিন্দে বসে থাকা এক শাসক কি ভারতের ক্রমবর্ধমান শক্তি দেখে এতটাই অস্থির হয়ে পড়েছেন যে এবার সরাসরি ভারতকেই ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন? হ্যাঁ বন্ধুরা, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য অন্তত সেই দিকেই ইঙ্গিত করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কার্যত হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, এবার আমিও দেখব 146টি দেশকে সঙ্গে নিয়ে সই করিয়ে ভারত কিভাবে ভেটো পাওয়ার অর্জন করে। অর্থাৎ কথাটা একেবারেই পরিষ্কার, ভারত যদি বিশ্বের 146টি দেশের সমর্থন জোগাড় করে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে স্থায়ী সদস্যপদ ও ভেটো পাওয়ারের দিকে এগোয়, তাহলে সেই পথ আটকাতে আমেরিকা নিজের সমস্ত রাজনৈতিক ও কূটনৈতিক শক্তি প্রয়োগ করবে। অথচ এই ডোনাল্ড ট্রাম্পই কিছুদিন আগে পর্যন্ত সম্পূর্ণ অন্য সুরে কথা বলছিলেন। তখন তিনি বলছিলেন, কোনো দেশ ভারতের ওপর আক্রমণ করলে আমেরিকা প্রকাশ্যে প্রধানমন্ত্রী মোদী এবং ভারতের পাশে দাঁড়াবে। ভারতের নিরাপত্তা নিয়ে বড় বড় প্রতিশ্রুতিও শোনা গিয়েছিল তার মুখে। কিন্তু আলোচনার বিষয়ে যখন ভারতের ভেটো পাওয়ারের দিকে ঘুরে গেল, তখনই গোটা ছবিটাই বদলে গেল। যে মুহূর্তে বোঝা গেল ভারত শুধু অর্থনীতি বা প্রতিরক্ষায় শক্তিশালী হচ্ছে না, বরং বিশ্বের সবথেকে পাওয়ারফুল ডিসিশন টেবিলে স্থায়ী জায়গা করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই ট্রাম্পের ভাষা বদলে যায়। বন্ধুত্বের মুখোশ সরিয়ে সামনে চলে এলো ক্ষমতা হারানোর ভয়। তবে এই ভয়ঙ্কর ডিপ্লোম্যাটিক কনফ্রন্টেশন এবং ভারতের ভেটো পাওয়ার ঘিরে তৈরি হওয়া সবথেকে বড় সাসপেন্সের ভেতরে ঢোকার আগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান যে এই ভিডিওটি আপনারা কোন শহর থেকে দেখছেন। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের সাপোর্ট না পেলে আমাদের মোটিভেশন সত্যিই কমে যায়। এবার আসা যাক আসল ঘটনায়। নিউ ইয়র্কে অবস্থিত ইউনাইটেড নেশনস হেডকোয়ার্টার্সের বিশাল ভবনের ভেতরে এই মুহূর্তে এমন একটি অভূতপূর্ব ডিপ্লোম্যাটিক স্টর্ম তৈরি হয়েছে, যার অভিঘাতে পশ্চিমের বহু বড় নেতা রাতের ঘুম হারিয়েছেন। কারণ ইতিহাসে সম্ভবত প্রথমবার ভারত এমন একটি গ্লোবাল পজিশনের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে পৌঁছানোর জন্য তাকে আর আমেরিকার অনুমতি বা সম্মতির দিকে তাকিয়ে থাকতে হচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় ডিপ্লোম্যাসি এমনভাবে নিজেদের ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক তৈরি করেছে যেখানে আমেরিকার হুমকি, চাপ এবং রাজনৈতিক চাল একের পর এক ব্যর্থ হতে শুরু করেছে। সবথেকে বড় বিষয় হলো বিশ্বের 146টি দেশ এখন প্রকাশ্যে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। আর 146 এটা কিন্তু মোটেও কম সংখ্যা নয়। এটা শুধু কয়েকটি ফ্রেন্ডলি কান্ট্রির সিম্বলিক সাপোর্টও নয়। বিশ্বের মোট জনসংখ্যা, গ্লোবাল সাউথের রাজনৈতিক শক্তি এবং ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসির একটি বিরাট অংশ এই সংখ্যার মধ্যে রয়েছে। এমন বিশাল মেজরিটি যখন একদিকে দাঁড়িয়ে যায়, তখন কোনো একটি তথাকথিত সুপার পাওয়ার চাইলেই আর নিজের ইচ্ছা মতো গোটা পৃথিবীর সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে পারে না। ডোনাল্ড ট্রাম্প হয়তো ভেবেছিলেন কয়েকটি কড়া স্টেটমেন্ট, ট্রেড প্রেশার অথবা খোলাখুলি থ্রেড দিয়েই ভারতকে পিছিয়ে দেওয়া সম্ভব হবে, কিন্তু সেটাই এখন তার সবথেকে বড় ডিপ্লোম্যাটিক মিস ক্যালকুলেশন হয়ে উঠেছে। কারণ আজকের ভারত আর কয়েক দশক আগের সেই ভারত নয় যাকে বাইরে থেকে চাপ দিয়ে নিজের সিদ্ধান্তটাকে বদলাতে বাধ্য করা যেত। এই মুহূর্তে ভারত এমন পজিশনে রয়েছে যে নিজের ন্যাশনাল ইন্টারেস্ট বুঝে সিদ্ধান্ত নেয়। এখনকার ভারত সত্যি অত্যন্ত পাওয়ারফুল, যাকে বাইরে থেকে কেউ কন্ট্রোল করতে পারে না আগের মতো। কে খুশি হলো, কে রেগে গেল অথবা কোন শক্তিশালী দেশ চোখ রাঙালো সেটা দেখে নয়। ওয়াশিংটনে বসে থাকা অহংকারী পলিসি মেকারসদের কাছেও এখন বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। ভারত যদি সত্যি ভেটো পাওয়ার পেয়ে যায়, তাহলে ইউনাইটেড নেশনের ভেতরে এতদিন ধরে চলে আসা আমেরিকার একতরফা ডমিনেন্স মারাত্মকভাবে ধাক্কা খাবে। যে ক্ষমতার সাহায্যে আমেরিকা বছরের পর বছর ধরে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে নিজের পলিটিক্যাল এজেন্ডা চাপিয়ে এসেছে, সেই পুরনো ব্যবস্থার আগের মতো কার্যকর থাকবে না। দশকের পর দশক ধরে আমেরিকা ইউনাইটেড নেশনসকে গ্লোবাল জাস্টিসের মঞ্চ হিসেবে যতটা ব্যবহার করেছে, তার চেয়ে অনেক বেশি ব্যবহার করেছে নিজের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট রক্ষা করার জন্য। কোনো ডেভেলপিং কান্ট্রি নিজের অধিকার নিয়ে কথা বললেই তাকে ডিপ্লোম্যাটিক প্রেশারের মধ্যে ফেলা হয়েছে। কখনো স্যাংশনের ভয় দেখানো হয়েছে, কখনো এইড বন্ধ করার হুমকি দেওয়া হয়েছে, আবার কখনো ভেটো পাওয়ার ব্যবহার করে সেই দেশের বক্তব্যই আটকে দেওয়া হয়েছে। যাদের হাতে অর্থ, মিলিটারি পাওয়ার এবং ভেটো ছিল, তারাই রাজত্ব করে এসেছে। আর যাদের সেই শক্তি ছিল না, তাদের বলা হয়েছে সেই নিয়ম মেনে চলতে। কিন্তু খেলাটা এখন পুরো ঘুরে যেতে শুরু করেছে। ভারত আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ, ল্যাটিন আমেরিকা এবং প্যাসিফিক ওশান অঞ্চলের ছোট বড় বহু রাষ্ট্রকে একই ডিপ্লোম্যাটিক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। এই দেশগুলির অনেকেই দীর্ঘদিন ধরে বর্তমান গ্লোবাল গভর্নমেন্ট সিস্টেমের মধ্যে অবহেলিত থেকেছে। জনসংখ্যা রয়েছে, সম্পদ রয়েছে, স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স রয়েছে, কিন্তু বড় সিদ্ধান্ত নেওয়ার জায়গায় তাদের প্রতিনিধিত্ব প্রায় নেই বললেই চলে। ভারত সেই অসন্তোষকে একটি শক্তিশালী কালেকটিভ ভয়েসে বদলে দিয়েছে।
এভাবেই তৈরি হয়েছে এমন একটি কঠিন এবং ফলাদি ইন্টারন্যাশনাল কোলিয়েশন, যেটাকে ভেঙে দেওয়া এখন কোনো দেশের পক্ষে সম্ভব নয়। 146টি দেশের এই সমর্থনকে শুধু কাগজে দেওয়া কয়েকটি সিগনেচার হিসেবে দেখলে বিরাট ভুল হবে। এর ভেতরে লুকিয়ে রয়েছে পুরনো ওয়েস্টার্ন কন্ট্রোলড ওয়ার্ল্ড অর্ডারের বিরুদ্ধে জমে থাকা বহু বছরের ক্ষোভ। এটা শুধু ওয়াশিংটনকে দেওয়া অত্যন্ত স্পষ্ট একটি মেসেজ, পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত আর শুধু 5টি শক্তিশালী দেশ নিজেদের মধ্যে বসে নেবে না। গ্লোবাল সাউথও এবার নিজের অধিকার, নিজের রিপ্রেজেন্টেশন এবং নিজের পাওয়ার চাইছে। আর এই নতুন পরিবর্তনের একেবারে সামনে দাঁড়িয়ে ভারত আজ গ্লোবাল সাউথের সবথেকে শক্তিশালী এবং প্রায় অপ্রতিদ্বন্দ্বী লিডার হিসেবে উঠে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, ভারতের এই 146টি দেশের সমর্থন কি সত্যিই আমেরিকার বাধা ভেঙে ভেটো পাওয়ারের দরজা খুলে দিতে পারবে? আর যদি পারে, তাহলে ওয়াশিংটন ভারতকে আটকানোর জন্য ঠিক কতদূর যেতে প্রস্তুত? আর ঠিক এই জায়গাতেই আমেরিকা বুঝতে পারে বিষয়টা আর শুধু ভারতের দাবি বা একটি ডিপ্লোম্যাটিক প্রপোজালের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা ধীরে ধীরে গোটা পুরনো গ্লোবাল পাওয়ার স্ট্রাকচারের বিরুদ্ধে একটি সংগঠিত চ্যালেঞ্জে পরিণত হয়েছে। নিউ ইয়র্কে একটি অত্যন্ত গোপন ক্লোজ ডোর মিটিংয়ে মার্কিন প্রতিনিধিরা যখন ভারতের এই প্রস্তাব আটকানোর জন্য কয়েকটি ছোট দেশের ওপর ভয়ঙ্কর ডিপ্লোম্যাটিক প্রেশার তৈরির চেষ্টা করে, তখন তারা এমন একটি জবাব পায় যেটার জন্য ওয়াশিংটন একেবারেই প্রস্তুত ছিল না। সেই দেশগুলি পরিষ্কার ভাষায় জানিয়ে দেয় তারা আর পুরনো পৃথিবীর পচে যাওয়া বৈষম্যমূলক নিয়ম মেনে চলবে না। কোনো চাপ, কোনো থ্রেট, কোনো পলিটিক্যাল বার্গেনিং এর বিনিময়েও তারা ভারতের পাশ থেকে সরে দাঁড়াবে না। এর উত্তর আমেরিকার কাছে শুধু একটি ডিপ্লোম্যাটিক সেটব্যাক ছিল না, এটা ছিল একটা স্পষ্ট সিগন্যাল ছোট দেশগুলিকে আর আগের মতো ভয় দেখিয়ে কন্ট্রোল করা যাচ্ছে না। আমেরিকার আসল ভয়টা এখানেই। ভারতের ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা এবং ডেভেলপিং কান্ট্রিজের হয়ে কথা বলার যে অবস্থান, সেটাই এখন আমেরিকান ডমিনেন্সের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করেই জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একজন হেভি ওয়েট গ্লোবাল লিডার যিনি বাইরের প্রেসারের সামনে সহজে মাথা নত করেন না। আর সেই মোদীর হাতে যদি ভেটো পাওয়ারের চাবি চলে আসে, তাহলে মানবতা, উন্নয়নশীল দেশ এবং গ্লোবাল সাউথের বিরুদ্ধে যেসব ওয়ান সাইডের রেজলিউশন এতদিন সহজে পাশ করানো হতো, ভারত সেগুলির সামনে শক্ত দেওয়াল তুলে ধরতে পারবে। যে সিদ্ধান্তে কয়েকটি পাওয়ারফুল কান্ট্রি লাভবান হবে অথচ দরিদ্র এবং ডেভেলপিং দেশগুলি ক্ষতিগ্রস্ত হবে, ভারত এবার সেই সিদ্ধান্তকে সরাসরি চ্যালেঞ্জ করতে পারবে। এই ভয়, অস্থিরতা এবং ফ্রাস্ট্রেশন থেকেই আমেরিকার পক্ষ থেকে এমন অপরিণত ও প্রায় চাইল্ডিশ থ্রেট সামনে এসেছে। কিন্তু ভারতীয় স্ট্র্যাটেজিস্ট এই পসিবিলিটি অনেক আগেই বুঝে গিয়েছিলেন। তারা জানতেন শেষ মুহূর্তে আমেরিকা নিজের পুরনো চরিত্র অনুযায়ী অবস্থান বদলাতে পারে। সামনে বন্ধুত্বের কথা বললেও ক্ষমতা ভাগ করে নেওয়ার সময় ওয়াশিংটন পিছিয়ে যেতে পারে। সেই কারণেই ভারত কোনো একটি দেশের প্রতিশ্রুতির ওপর ভরসা করে বসে থাকেনি। আগে থেকে ডিপ্লোম্যাটিক গ্রাউন্ড ওয়ার্ক এত গভীর এবং শক্তভাবে তৈরি করা হয়েছে যে এখন আমেরিকা চাইলেও এই হিস্টোরিক্যাল চেঞ্জ পুরোপুরি আটকে দিতে পারবে না। ভারত দীর্ঘদিন ধরে রাশিয়া, ফ্রান্স এবং ব্রিটেনের মতো বড় শক্তির সঙ্গে ধারাবাহিক ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট চালিয়ে নিজের অবস্থানকে মজবুত করেছে। ফলে সিকিউরিটি কাউন্সিলের ভেতরেই আমেরিকার অবস্থান ক্রমশ একা হয়ে পড়ছে। ফ্রান্স প্রকাশ্যে অত্যন্ত কড়া অবস্থান নিয়ে জানিয়েছে ভারতকে বাইরে রেখে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল আর বাস্তব পৃথিবীর প্রতিনিধিত্ব করে না। ভারত ছাড়া এই প্রতিষ্ঠান ধীরে ধীরে একটি ডেড এবং ইররিলেভেন্ট বডিতে পরিণত হবে। ফ্রান্স ভারতের স্থায়ী সদস্য পদ এবং ভেটো রাইটের প্রতি আনকন্ডিশনাল সাপোর্টের অবস্থান নিয়েছে। ফ্রান্সের এই অবস্থান আমেরিকার জন্য একটি বড় ধাক্কা, কারণ ওয়াশিংটন ধরে নিয়েছিল ইন্ডিয়াকে আটকানোর প্রশ্নে সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রির চোখ বন্ধ করে একসঙ্গে আমেরিকার পাশে দাঁড়াবে। কিন্তু ফ্রান্স এবং ব্রিটেন সময়ের পরিবর্তন বুঝেছে। তারা বুঝেছে বর্তমান পৃথিবীতে ভারতের ইকোনমিক স্ট্রেংথ এবং মিলিটারি ক্যাপাসিটি, পপুলেশন, টেকনোলজি এবং ডিপ্লোম্যাটিক ইনফ্লুয়েন্স, সেগুলোকে ইগনোর করে গ্লোবাল ইনস্টিটিউশন ক্রেডিবল থাকতে পারে না। তাই অন্ধভাবে আমেরিকার পেছনে না দাঁড়িয়ে ভারতের পাশে থাকা তাদের কাছে বেশি প্র্যাকটিক্যাল এবং ইন্টেলিজেন্ট ডিসিশন বলে মনে হয়েছে। অন্যদিকে রাশিয়া ভারতের এই ক্যাম্পেইনকে নিজের অন্যতম গুরুত্বপূর্ণ ডিপ্লোম্যাটিক প্রায়োরিটি বানিয়ে ফেলেছে। মস্কোর অবস্থান স্পষ্ট, ভারতের হাতে ভেটো পাওয়ার এলে সত্যিকারে পৃথিবীতে ব্যালেন্সড এবং মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার তৈরি হওয়ার সুযোগ বাড়বে। তখন কোনো একটি দেশ নিজের ইচ্ছামতো আন্তর্জাতিক নিয়ম তৈরি করে গোটা পৃথিবীর ওপর চাপিয়ে দিতে পারবে না। বিশেষ করে আমেরিকার ইউনিল্যাটারাল ডিসিশন মেকিং এবং নিজের সুবিধামতো গ্লোবাল ইনস্টিটিউশন ব্যবহারের ক্ষমতার ওপর বড় ধরনের বাধা তৈরি হবে। রাশিয়া, ফ্রান্স এবং ব্রিটেন এই তিন বড় শক্তির সাপোর্ট, তার সঙ্গে 146টি দেশের ম্যাসিভ ডিপ্লোম্যাটিক ব্যাকিং, সব মিলিয়ে ভারতের পক্ষে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আমেরিকার সাহায্য ছাড়াই ভারত নিজের দাবি বিশ্ব মঞ্চে তুলতে পারবে। মূল বক্তব্য হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার অ্যাপ্রুভালের অপেক্ষায় না থেকে ওপেন গ্লোবাল প্ল্যাটফর্মে ভারতের ভেটো পাওয়ারের দাবি প্রতিষ্ঠা করতে প্রস্তুত। এই মুহূর্তে ভারতের লক্ষ্য শুধু একটি সিট পাওয়া নয়, লক্ষ্য হলো পৃথিবীকে বোঝানো যে ভারত এখন আর নিয়ম মেনে চলা একটি সাইলেন্ট কান্ট্রি নয়। ভারত এখন নিয়ম তৈরির টেবিলে বসার ক্ষমতা রাখে। তবে এই গোটা ডিপ্লোম্যাটিক আর্থকুয়েকের মধ্যে সবথেকে ইন্টারেস্টিং এবং সারপ্রাইজ অবস্থান নিয়েছে চীন। বেইজিং এর
প্রিমিয়ার সাজানো কনফারেন্স রুমে বসে থাকা সেই স্ট্র্যাটেজিস্ট যারা বছরের পর বছর ধরে ভারতের প্রতিটি গ্লোবাল অ্যাম্বিশনের সামনে বাধা তৈরি করেছে, তারা আজ অস্বাভাবিকভাবে নীরব। এই নীরবতা দুর্বলতা নয়, বরং হিসাব করে নেওয়া ভয়। চীন বুঝে গেছে 146টি দেশের সমর্থন পাওয়া ভারতের প্রস্তাবের বিরুদ্ধে যদি তারা আবার পুরনো কায়দায় বাধা দেয়, তাহলে গোটা পৃথিবীর সামনে চায়না স্থায়ীভাবে ভিলেন হিসেবে চিহ্নিত হবে। বিশেষ করে গ্লোবাল সাউথের দেশগুলির মধ্যে চীনের বিরুদ্ধে ভয়ঙ্কর ক্ষোভ তৈরি হতে পারে। আর এখানেই বেইজিং এর সবথেকে বড় সমস্যা। চীনের বিপুল ট্রেড নেটওয়ার্ক, এক্সপোর্ট ইকোনমি এবং তার স্ট্রাগলিং ইকোনমিক স্ট্রাকচার অনেকটাই এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা ও অন্যান্য ডেভেলপিং মার্কেটের উপর দাঁড়িয়ে আছে। এই দেশগুলি যদি মনে করে চীন তাদের রিপ্রেজেন্টেশনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাহলে বেইজিং এর জন্য সেটা শুধু ডিপ্লোম্যাটিক প্রবলেম থাকবে না, সরাসরি ইকোনমিক ড্যামেজে পরিণত হবে। ভারতের বিরোধিতা করতে গিয়ে চীন নিজের বাজার, নিজের ইনফ্লুয়েন্স এবং নিজের ভবিষ্যতের ওপরই আঘাত করতে চাইবে না। তাই চায়না অত্যন্ত হিসেবি, চালাক এবং কিছুটা ডিফেন্সিভ স্ট্র্যাটেজি নিয়েছে। প্রকাশ্যে ভারতের পক্ষে জোরালোভাবে না দাঁড়িয়েও তারা এই গোটা বিষয় থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করছে এবং এই সাইলেন্সের মাধ্যমে একটি পরিষ্কার সিগন্যাল দেওয়া হচ্ছে এই মুহূর্তে চীন ভারতের ভেটো পাওয়ার পথে সরাসরি বাধা হয়ে দাঁড়াতে চাইছে না। ভারতের জন্য এটা একটি বিরাট ডিপ্লোম্যাটিক ভিক্টরি, কারণ নিজের গ্লোবাল ইনফ্লুয়েন্স এবং বিপুল ইন্টারন্যাশনাল সাপোর্টের শক্তিতে ভারত এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যেখানে চীনের মতো দীর্ঘদিনের স্ট্র্যাটেজিক রাইভালকেও আপাতত চুপ থাকতে হচ্ছে। কিন্তু এই এন্টায়ার গ্লোবাল ডেভেলপমেন্ট দেখে সবথেকে বেশি আতঙ্কিত যদি কোনো দেশ হয়, সেটা হচ্ছে পাকিস্তান। ইসলামাবাদের ক্ষমতাবান মহলে এখন অস্বস্তির চরমে। তাদের রাতের ঘুম উড়ে গেছে, কারণ তারা বুঝতে পারছে ভারতের হাতে ভেটো পাওয়ার চলে আসার অর্থ শুধু ভারতের শক্তি বৃদ্ধি নয়, পাকিস্তানের বহু বছরের ডিপ্লোম্যাটিক প্রোটেকশন সিস্টেম ভেঙে পড়া। পাকিস্তান জানে যেদিন ভারত সিকিউরিটি কাউন্সিলের সবথেকে পাওয়ারফুল ডিসিশন মেকিং টেবিলে ভেটো নিয়ে বসবে, সেদিন থেকে ইসলামাবাদের উপর চাপ কয়েক গুণ বেড়ে যাবে। এতদিন পাকিস্তান মূলত চীনের ডিপ্লোম্যাটিক প্রোটেকশন এবং ভেটোর আড়াল থেকে নিজেদের সঙ্গে যুক্ত ইন্টারন্যাশনাল টেরোরিস্ট নেটওয়ার্কগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আটকানোর সুযোগ পেয়েছে। কোনো টেরোরিস্ট বা টেরর অর্গানাইজেশনের বিরুদ্ধে গ্লোবাল স্যাংশনের প্রস্তাব উঠলেই চীনের বাধার মাধ্যমে পাকিস্তান সময় কিনেছে, প্রমাণ লুকিয়েছে এবং ইন্টারন্যাশনাল প্রেশার থেকে বাঁচার চেষ্টা করেছে। কিন্তু ভারত নিজে যদি সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য হয়ে যায় এবং পাওয়ারফুল পজিশনে বসে, তাহলে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে। ভারত তখন পাকিস্তান স্পন্সর টেরোরিজমের বিরুদ্ধে সরাসরি স্যাংশন প্রপোজাল আনতে পারবে, ইন্টারন্যাশনাল প্রেশার তৈরি করতে পারবে এবং গোটা বিষয়টাকে সর্বোচ্চ গ্লোবাল প্ল্যাটফর্মে তুলে ধরতে পারবে। সেই পরিস্থিতিতে শুধু চায়নার আড়ালে লুকিয়ে পাকিস্তানের পক্ষে বেঁচে থাকা কঠিন হয়ে যাবে, কারণ তখন পাকিস্তানের বিরুদ্ধে লড়াইটা শুধু ভারতের বায়োল্যাটারাল অভিযোগ থাকবে না, সেটা ইউনাইটেড নেশনের সবথেকে গুরুত্বপূর্ণ ডিসিশন মেকিং বডির সেন্ট্রাল এজেন্ডা হয়ে উঠতে পারে। আর সেই কারণেই পাকিস্তানের বহু বছরের ফরেন পলিসি, হলো ডিপ্লোম্যাসি এবং অন্য দেশের প্রোটেকশনের ওপর দাঁড়িয়ে থাকা স্ট্র্যাটেজি এখন ভেঙে পড়ার মুখে। ইসলামাবাদ বুঝতে পারছে ভারত ভেটো পাওয়ার অর্জন করলে তাদের পুরনো ডিপ্লোম্যাটিক গেম আর আগের নিয়মে চলবে না, বরং তখন পৃথিবীর সবথেকে শক্তিশালী মঞ্চে ভারত প্রশ্ন তুলবে। সন্ত্রাসবাদকে আশ্রয় দেওয়া, অর্থ দেওয়া এবং ডিপ্লোম্যাটিক প্রোটেকশন দেওয়া একটি রাষ্ট্রকে আর কতদিন কোনো জবাবদিহি ছাড়াই ছেড়ে দেওয়া হবে? আর সেই কারণেই পাকিস্তানের নিজের অ্যানালিস্টরাই এখন তাদের টিভি চ্যানেলে বসে বুক চাপড়ে স্বীকার করছেন ভারতের হাতে ভেটো পাওয়ার চলে যাওয়া মানে পাকিস্তানের জন্য এমন একটি ভয়ঙ্কর ডেথ ওয়ারেন্ট যেখান থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা থাকবে না। কারণ ভারত এক মুহূর্ত দেরি না করে পাকিস্তানকে গোটা পৃথিবীর সামনে কমপ্লিটলি আইসোলেট করার পথে এগোবে। পাকিস্তান স্পন্সর টেরোরিজম, টেরর ফাইন্যান্সিং এবং এক্সট্রিমিস্ট নেটওয়ার্ককে আশ্রয় দেওয়ার বিষয়গুলি সর্বোচ্চ আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরে ইসলামাবাদকে একটি গ্লোবাল টেরোরিস্ট স্টেট হিসেবে চিহ্নিত করার জন্য ভারত নিজের সমস্ত ডিপ্লোম্যাটিক স্ট্রেংথ ব্যবহার করবে। সেই অবস্থায় পাকিস্তান আর আগের মতো কোনো শক্তিশালী দেশের আড়ালে লুকিয়ে নিজেদের বাঁচাতে পারবে না। এই গোটা প্রক্রিয়ায় শুধু পাকিস্তান নয়, তুরস্ক ভারতকে আটকানোর জন্য অত্যন্ত নোংরা একটি খেলা খেলার চেষ্টা করেছিল। তুরস্কের প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরেই নিজেকে মুসলিম ওয়ার্ল্ডের অন্যতম প্রধান নেতা হিসেবে তুলে ধরতে চান। সেই জায়গা থেকে তিনি কয়েকটি ছোট ইসলামিক কান্ট্রিকে ভারতের বিরুদ্ধে উস্কে দেওয়ার একটি আলাদা ব্লক তৈরি করার সর্বোচ্চ চেষ্টা করেন। কিন্তু সৌদি আরবিয়া মাত্র একটি কড়া স্টেটমেন্ট দিয়েই তুরস্কের সেই এন্টায়ার স্ট্র্যাটেজিকে ভেঙে দেয়। রিয়াদ অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দেয় ভারতের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক শুধু ডিপ্লোম্যাটিক ফর্মালিটি নয়, এই সম্পর্ক স্ট্র্যাটেজিক, ইকোনমিক এবং লং টার্ম ইন্টারেস্টের উপর দাঁড়িয়ে রয়েছে। সৌদি আরবও স্পষ্ট করে দেয় ভারতের এই ঐতিহাসিক যাত্রায় তারা প্রকাশ্যে এবং সম্পূর্ণ শক্তি দিয়ে ভারতের পাশে থাকবে। সৌদি আরবের এই অবস্থানের পর তুরস্কের সমস্ত হিসাব এক মুহূর্তে উল্টে যায়। যে দেশটি নিজেকে গোটা মুসলিম বিশ্বের মুখপাত্র হিসেবে তুলে ধরতে চাইছিল, সেই তুরস্কই শেষ পর্যন্ত ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একা হয়ে পড়ে। ভারতের বিরুদ্ধে যে গোপন জোট তৈরি করার চেষ্টা হয়েছিল, সেটাও শুরু হওয়ার আগেই ধসে যায়। এই ঘটনায় একটা বিষয় একেবারে পরিষ্কার করে দিয়েছে, আজকের পৃথিবীতে ভারতের ইনফ্লুয়েন্স, ডিপ্লোম্যাটিক রিচ
এবং স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স এমন একটি জায়গায় পৌঁছেছে যে শুধু রাজনৈতিক আবেগ দিয়ে আর কোনো দেশ ভারতের বিরুদ্ধে বড় অ্যালায়েন্স তৈরি করতে পারছে না। কারণ সবাই জানে ভারতের বিরোধিতা করা মানে শুধু একটি দেশের বিরোধিতা করা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বিশ্বের অন্যতম বড় মার্কেট, ম্যাসিভ ইকোনমি আর টেকনোলজি নেটওয়ার্ক এবং গ্লোবাল সাউথের বিরাট অংশের সমর্থন। ভারতের এই জয় আর শুধু ডিপ্লোম্যাটিক ভিক্টরি নয়, এটা ভারতের সেই 140 কোটি পরিশ্রমী মানুষের জয় যারা বছরের পর বছর দিনরাত কাজ করে দেশকে বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতির জায়গায় নিয়ে গিয়েছেন। একটি দেশ যখন অর্থনীতি, ডিফেন্স, টেকনোলজি, স্পেস, রিসার্চ এবং ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি সবকটি ক্ষেত্রে একসঙ্গে শক্তিশালী হয়, তখন তার গ্লোবাল রিপ্রেজেন্টেশনও সেই অনুপাতে বাড়তেই থাকে। ভেটো পাওয়ার অর্থ হলো পৃথিবীর গুরুত্বপূর্ণ ইকোনমিক, সিকিউরিটি এবং ডিপ্লোম্যাটিক ডিসিশন যা হবে সেখানে ভারত শুধু দর্শকের ভূমিকা পালন আর করবে না, ভারত নিজে ডিসিশন নেবে, নিজে ঠিক করবে যে এরপর কি করা উচিত। অন্য কোনো সুপার পাওয়ারের নির্দেশে নিজের পলিসি বদলাতে হবে না, কারোর ইশারায় চলতে হবে না, এবং নিজের ন্যাশনাল ইন্টারেস্ট বিসর্জন দিয়ে কোনো ফরেন এজেন্ডা মেনে নেওয়ারও প্রয়োজন থাকবে না। ভারতের ইন্টারন্যাশনাল ক্রেডিবিলিটি তখন আরও কয়েক গুণ বেড়ে যাবে। বিশ্বের ফরেন ইনভেস্টার্স ভারতের মার্কেটকে আরও সিকিউর, পাওয়ারফুল এবং স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট ডিসিশন হিসেবে দেখবে, কারণ সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য এবং ভেটো পাওয়ার সম্পন্ন একটি দেশের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স সাধারণ দেশের তুলনায় অনেক বেশি হয়। এর ফলে ভারতের ভেতরে নতুন ইনভেস্টমেন্ট আসবে, ইন্ডাস্ট্রিজ তৈরি হবে এবং লক্ষ লক্ষ নয় কোটি কোটি নতুন এমপ্লয়মেন্ট অপরচুনিটি সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ইনফ্রাস্ট্রাকচার, ডিফেন্স, ম্যানুফ্যাকচারিং, সেমিকন্ডাক্টর, এনার্জি, টেকনোলজি এবং গ্লোবাল সাপ্লাই চেনের ক্ষেত্রে ভারতের গ্রোথ এমন গতিতে এগোবে যেটা কয়েক বছর আগেও হয়তো অনেকের কাছে অসম্ভব বলে মনে হতো। আমেরিকার একের পর এক প্রেশার, থ্রেট এবং ডিপ্লোম্যাটিক অবস্ট্রাকশনের পরেও ভারত আজ যে জায়গায় দাঁড়িয়ে আছে তার পেছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লং টার্ম এবং ক্যালকুলেটেড ফরেন পলিসি বড় ভূমিকা রেখেছে। তিনি কোনো সুপার পাওয়ারের সামনে মাথা নত করে ভারতের জায়গা তৈরি করার চেষ্টা করেননি, বরং ছোট বা বড় প্রতিটি দেশের সঙ্গে ইকুয়ালিটি, মিউচুয়াল রেসপেক্ট এবং শেয়ার্ড ইন্টারেস্টের ভিত্তিতে সম্পর্ক তৈরি করেছেন। আজ আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার বহু দেশ যখন প্রকাশ্যে ভারতের পাশে দাঁড়াচ্ছে, সেটা কোনো ওভারনাইট ডেভেলপমেন্ট নয় বা হঠাৎ করে হয়নি। এই ট্রাস্ট একদিনে তৈরি কিন্তু হয়নি। বিভিন্ন দেশের কঠিন সময় ভারত কিন্তু পাশে দাঁড়িয়েছে। ভয়ঙ্কর হেলথ ক্রাইসিসের সময় মেডিসিন, ভ্যাকসিন এবং এসেনশিয়াল সাপ্লাইজ পৌঁছে দিয়েছে, কোথাও ইকোনমিক অ্যাসিস্ট্যান্স দিয়েছে, কোথাও ডেভেলপমেন্ট প্রজেক্ট তৈরি করেছে, আবার কোথাও পলিটিক্যাল কন্ডিশন না চাপিয়ে সাহায্যের হাত বাড়িয়েছে। ভারত তাদের সঙ্গে রুলারের মতো ব্যবহার করেনি, একজন রেসপন্সিবল পার্টনার এবং বড় ভাইয়ের মতো পাশে দাঁড়িয়েছে। আর সেই কারণেই আজ 146টি দেশ ভারতের প্রতি সেই বিশ্বাসের মূল্য ফিরিয়ে দিচ্ছে। তারা বুঝতে পারছে যে ভারত যদি বিশ্বের সবথেকে পাওয়ারফুল ডিসিশন মেকিং প্ল্যাটফর্মের জায়গা পায়, তাহলে সেখানে শুধু নিজের জন্য কথা বলবে না, সেই সমস্ত ছোট এবং ডেভেলপিং কান্ট্রিজের জন্য কথাও বলবে যাদের ভয়েস এতদিন বড় শক্তিগুলির সুবিধা মতো ইগনোর করেছে। এই ঐতিহাসিক ঘটনা প্রমাণ করে দিচ্ছে পৃথিবীতে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য এখন আর ওয়াশিংটনের পারমিশন নেওয়ার বাধ্যতামূলক নয়। আমেরিকা সম্মতি দিল কি দিল না সেই প্রশ্নে বিশ্বের ফিউচার আটকে থাকবে না। ভারত দেখিয়ে দিয়েছে নিজের ক্যাপাবিলিটি এবং ট্রাস্টেড অ্যালাইজদের সঙ্গে নিয়ে ইন্ডিপেন্ডেন্টলি নতুন ইতিহাস লেখা সম্ভব। আর যারা এখনো পুরনো অ্যারোগেন্সের মধ্যে বসে ভারতকে ভয় দেখানোর চেষ্টা করছে, তারা খুব শীঘ্রই বুঝতে পারবে নতুন এবং শক্তিশালী ভারতের সঙ্গে সংঘাতে যাওয়ার প্রাইস কতটা ভয়ঙ্কর হতে পারে। খুব দ্রুত এমন একটা সময় আসবে যখন ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির একটি বিশাল হলের মধ্যে ভারতের পক্ষে একটি ঐতিহাসিক ঘোষণা শোনা যাবে। 146টি দেশের ম্যাসিভ সাপোর্ট নিয়ে প্রধানমন্ত্রী মোদী সেই গ্লোবাল স্টেজে ভারতের জন্য একটি পজিশন অর্জন করবে, যেটা কোনো দেশের দয়া নয়, ভারতের নিজের যোগ্যতা এবং জন্মগত অধিকার। আমেরিকাকে তখন নিজের পরাজয়ের তিক্ত সত্য মেনে নিতেই হবে, কারণ হিস্ট্রির হুইল এখন সম্পূর্ণ ঘুরে গেছে। যে ভারতকে একসময় শুধু একটি ডেভেলপিং নেশন হিসেবে দেখা হতো, সেই ভারতই এখন গ্লোবাল পাওয়ার স্ট্রাকচার বদলে দেওয়ার ক্ষমতা নিয়ে সামনে আসছে। পৃথিবীর কোনো একটি দেশ, কোনো পুরনো অ্যালায়েন্স অথবা কোনো সুপার পাওয়ারের প্রেশার আর ভারতকে এই পথ থেকে সরাতে পারবে না। তবে এটাই শেষ নয়, এটা সবে শুরু। ভারত ভেটো পাওয়ার পর এমন একটি নতুন গ্লোবাল অর্ডার গড়ে তোলার চেষ্টা করবে যেখানে জাস্টিস, ইকুয়ালিটি এবং জেনুইন পিস শুধু বক্তৃতার শব্দ হয়ে থাকবে না। কোনো একটি দেশের দাদাগিরি, ডিক্টেটরশিপ অথবা নিজের মিলিটারি ও ইকোনমিক পাওয়ার ব্যবহার করে অন্য দেশের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পুরনো ব্যবস্থা আর চলবে না। বড় হোক বা ছোট, প্রতিটা দেশের ভয়েস সমান সম্মানের সঙ্গে শোনা যাবে। কারোর ভবিষ্যৎ নিয়ে তার অনুপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ডেভেলপিং কান্ট্রিজকে আর দ্বিতীয় শ্রেণীর রাষ্ট্র হিসেবে ট্রিট করা যাবে না। এটাই ভারতের আসল ভিশন, একটি ব্যালেন্সড, মাল্টিপোলার এবং ফেয়ার ওয়ার্ল্ড অর্ডার, যেখানে পাওয়ার কয়েকটি দেশের হাতে বন্দী থাকবে না, বরং রেসপন্সিবিলিটি এবং রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে ভাগ হবে। এই ভিশন নিয়েই ভারত দ্রুত একটি স্বর্ণোজ্জ্বল এবং অজেয় ভবিষ্যতের দিকে এগোচ্ছে, এমন একটি ভবিষ্যৎ যেখানে ভারতের উত্থানের আলো গোটা পৃথিবীকে আলোকিত করবে। আর যারা নিজেদের সংকীর্ণ স্বার্থের জন্য ভারতকে দুর্বল দেখতে চায়, তাদের শেষ পর্যন্ত সেই আলোর সামনে জায়গা না পেয়ে অন্ধকারেই লুকিয়ে থাকতে হবে। আর এই নতুন বিশ্ব ব্যবস্থার ভিত্তি তৈরি করতে ভারতের ডিপ্লোম্যাট
ডিপ্লোম্যাট যেভাবে দিনরাত এক করে কাজ করছেন সেটাও কম ঐতিহাসিক নয়। ইউনাইটেড নেশনের দরজার আড়ালে একের পর এক দেশের প্রতিনিধির সঙ্গে কথা বলে তাদের আপত্তি বুঝে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে এবং ভারতের পাশে দাঁড়ানোর জন্য রাজি করানো হয়েছে। ডিপ্লোম্যাসির ইতিহাসে এই এন্টায়ার অপারেশন একদিন সোনার অক্ষরে লেখা হবে, কারণ ওয়াশিংটনের এত প্রেশার, থ্রেট এবং ব্যাকডোর ম্যানিপুলেশনের পরেও 146টি দেশের একসঙ্গে ভারতের পাশে দাঁড়িয়ে থাকা কোনো সাধারণ ঘটনা নয়। প্রায় অসম্ভব বলে মনে হওয়া এই কাজকে সম্ভব করেছে ভারতের সফট পাওয়ার, ডিপ্লোম্যাটিক ক্রেডিবিলিটি এবং বছরের পর বছর ধরে তৈরি হওয়া বিশ্বাস। ভারত শুধু পাওয়ারফুল কান্ট্রিগুলির মধ্যেই সম্পর্ক গড়ে তোলেনি, ছোট ছোট নেশন, আইল্যান্ড স্টেট, আফ্রিকান কান্ট্রি, ল্যাটিন আমেরিকান পার্টনার এবং প্যাসিফিক রিজিয়নের দেশগুলির সঙ্গেও সমান সম্মানের ভিত্তিতে যোগাযোগ রেখেছে। সেই কারণেই আজ বিশ্বের বহু নেতা ভারতের কথাকে শুধু একটি দেশের ন্যাশনাল ডিমান্ড হিসেবে দেখছেন না, তারা এটাকে নিজেদের রিপ্রেজেন্টেশন এবং ভবিষ্যতের লড়াই হিসেবেও দেখছেন। এই বিশ্বাসের উপর দাঁড়িয়েই ভারত এখন বিশ্বের সবথেকে বড় ডিপ্লোম্যাটিক ব্যাটেল জেতার একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছে। এখন শুধু অপেক্ষা সেই মুহূর্তের যেদিন ভারতের নাম ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার্সের বিশেষ তালিকায় স্থায়ীভুক্ত হবে। আর সেই ঘোষণার সঙ্গে সঙ্গে আমেরিকার বহু বছরের সেই অহংকারও ভেঙে চুরমার হয়ে যাবে, যে অহংকারের নেশায় ওয়াশিংটন পৃথিবীকে প্রায় নিজের ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করত। ভারতের এই উত্থান শুধু ভারতের জন্য নয়, গোটা পৃথিবীর বহু অবহেলিত দেশের জন্য নতুন আশার আলো। এই ঘটনা প্রমাণ করছে ইচ্ছা শক্তি ফলাদি হলে, নেতৃত্ব শক্তিশালী হলে এবং স্ট্র্যাটেজি পরিষ্কার থাকলে সবথেকে কঠিন লক্ষ্য অর্জন করা সম্ভব। এই এন্টায়ার প্রসেস আরও একটি বড় সত্য পৃথিবীর সামনে তুলে ধরেছে। ভবিষ্যতের গ্লোবাল পলিটিক্সের কেন্দ্র শুধু পশ্চিমের দেশগুলি থাকবে না, পাওয়ারের অ্যাক্সিস ধীরে ধীরে ইস্টের দিকে সরে যাচ্ছে। এশিয়া, আফ্রিকা এবং গ্লোবাল সাউথের দেশগুলি আগামী দিনের ইন্টারন্যাশনাল ডিসিশন মেকিংয়ে বড় ভূমিকা নেবে। আর এই নতুন যুগে ভারত এমন এক আনডিসপিউটেড লিডার হিসেবে সামনে আসছে যে শুধু নিজের স্বার্থ নয়, বৃহত্তর মানবতার ভবিষ্যৎকেও ডিরেকশন দিতে পারে। ওয়াশিংটনের অ্যারোগেন্স এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হলো থ্রেটস যে নতুন ও শক্তিশালী ভারতের ওপর কোনো প্রভাব ফেলবে না, সেটাও এখন পুরোপুরি পরিষ্কার। আর ঠিক এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একটি আনপ্রেসিডেন্টেড এবং হিস্টোরিক্যাল মাস্টারস্ট্রোক নিয়ে প্রস্তুত হয়েছেন যা গোটা পৃথিবীর ডিপ্লোম্যাটিক করিডোরে ভয়ঙ্কর ঝড় তুলে দিয়েছে। এমন একটি পদক্ষেপ যার কল্পনা আমেরিকার সবথেকে ধূর্ত এবং এক্সপিরিয়েন্স স্ট্র্যাটেজিস্টরাও নিজেদের ওয়ার্স্ট নাইট মেয়ারেও করেননি। কারণ মোদী এখন খুব ভালোভাবেই বুঝে গেছেন ইউনাইটেড নেশনের সেই পুরনো ধীরগতির এবং পৌঁছে যাওয়া ব্যবস্থার উপর ভরসা করে বসে থাকা মানে আমেরিকাকে আরও বেশি সময় দেওয়া। আর সময় গেলে ওয়াশিংটন নতুন কনস্পিরেসি তৈরি করবে, দেশগুলির ওপর চাপ বাড়াবে, সাপোর্ট ভাঙার চেষ্টা করবে এবং প্রসিডিউরাল এক্সকিউজ দেখিয়ে পুরো প্রক্রিয়াকে বছরের পর বছর ঝুলিয়ে রাখবে। তাই ভারত আর শুধু অপেক্ষা করতে রাজি নয়, নিউ দিল্লির সাউথ ব্লকে এখন এমন এক ভয়ঙ্কর, প্রেসাইজ এবং অলমোস্ট ফুল প্রুফ স্ট্র্যাটেজিকে ফাইনাল শেপ দেওয়া হচ্ছে যা আমেরিকান ডমিনেন্স এবং তার গ্লোবাল কন্ট্রোলের কফিনে শেষ পেরেক হয়ে দাঁড়াতে পারে। এই পরিকল্পনার সবথেকে এক্সপ্লোসিভ অংশ হলো বিশ্বের সেই 146টি দেশকে একটি সিঙ্গেল পাওয়ারফুল প্ল্যাটফর্মের ওপর নিয়ে আসা। এর জন্য একটি বিশেষ এবং ঐতিহাসিক দিন নির্ধারণ করার প্রস্তুতি চলছে। সেই দিন 146টি দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং টপ লিডারশিপকে পূর্ণ রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে সরাসরি নিউ দিল্লিতে আমন্ত্রণ জানানো হবে। আর এটা কোনো নর্মাল সামিট হবে না, এটা শুধু ফটো সেশন, সেরেমোনিয়াল স্পিচ অথবা ডিপ্লোম্যাটিক ডিনারের অনুষ্ঠানও হবে না। এই মেগা কনফারেন্সের একমাত্র এবং সবথেকে বড় উদ্দেশ্য হবে আমেরিকার পারমিশন ছাড়াই ডোনাল্ড ট্রাম্পের কোনো হুমকিকে পাত্তা না দিয়ে ওই 146টি দেশের নেতাদের নিয়ে ভেটো পাওয়ার সংক্রান্ত সেই ক্রুশিয়াল এবং ডিসিসিভ ডকুমেন্টের সরাসরি সিগনেচার করানো। একটি এমন ফাইল যার ওপরে 146টি দেশের সম্মিলিত সিগনেচার হয়ে গেলে গ্লোবাল পলিটিক্সের পুরনো সমস্ত ক্যালকুলেশন মুহূর্তে বদলে যাবে। তখন বিষয়টা আর ভারতের একার ডিমান্ড থাকবে না, এটা পৃথিবীর ওভারওয়েলমিং মেজরিটি এবং কালেকটিভ ডিসিশনে পরিণত হবে। আর সেই সিদ্ধান্তকে ইগনোর করা মানে শুধু ভারতকে অপমান করা নয়, একসঙ্গে 146টি সভেরিয়ান নেশনের রাজনৈতিক ইচ্ছাকে প্রত্যাখ্যান করা। ওয়াশিংটন ঠিক এই জায়গাতেই সবথেকে বড় ফাঁদে পড়তে চলেছে, কারণ আমেরিকা চাইলে একা ভারতের বিরুদ্ধে করা অবস্থা নিতে পারে, কিন্তু 146টি দেশের রাষ্ট্রপ্রধান একই মঞ্চে দাঁড়িয়ে একই ডকুমেন্টে সাইন করে যদি ভারতের ভেটো পাওয়ারের পক্ষে হিস্টোরিক ডিক্লারেশন দেন, তাহলে সেটাকে আটকানো আর সিম্পল ডিপ্লোম্যাটিক অপোজিশন থাকবে না, সেটা গোটা পৃথিবীর মেজরিটির বিরুদ্ধে খোলাখুলি যুদ্ধ হিসেবে দেখা হবে। আর নিউ দিল্লির যে পরিকল্পনা তৈরি করছে তার আসল ব্রুটালিটি এখানেই। ভারত আমেরিকার সঙ্গে দর কষাকষি করে তার অ্যাপ্রুভাল নেওয়ার চেষ্টা করছে না, বরং এমন পরিস্থিতি তৈরি করছে যেখানে আমেরিকার সামনে মাত্র দুটি রাস্তা থাকবে, হয় বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশের সিদ্ধান্ত মেনে নেওয়া, নয়তো প্রকাশ্যে প্রমাণ করে দেওয়া যে ডেমোক্রেসি এবং ইকুয়াল রিপ্রেজেন্টেশন নিয়ে ওয়াশিংটনের সমস্ত ভাষণ আসলেই শুধুই ভণ্ডামি। এই সম্মেলন সফল হলে গ্লোবাল ডিপ্লোম্যাসির নিয়ম শুধু পরিবর্তিত হবে না, ক্ষমতার পুরনো ব্যালেন্সটাই ভেঙে পড়বে। কারণ সেদিন নিউ দিল্লি থেকে যে বার্তা যাবে সেটা হবে একেবারে নির্মম এবং পরিষ্কার। পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আর ওয়াশিংটনের একার নয়।